আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হতে পারে সংসদে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাল পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি 11 দলীয় ঐক্যের। এবার ইমাম পুরোহিতদের মাসিক ভাতা কার্যক্রম চালু করল সরকার। পূরণ হলো নির্বাচনের আরেক প্রতিশ্রুতি। ওসমান হাদি হত্যা মামলার 2 আসামিকে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংবা গ্রেফতার, নেওয়া হয়েছে হেফাজতে। কলকাতায় রিমান্ডে আছে শুটার। দ্বিতীয় সপ্তাহেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ। এবার 2500 মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। ইরানের স্থল অভিযানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে 30 এপ্রিল পর্যন্ত। তার আগে ঈদের ছুটির কারণে রোববারের পর মুলতবি করা হবে অধিবেশন। আবারও শুরু হবে 29 মার্চ শনিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কার্যোপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত হয় 30 দিনের সময়সীমার কারণে প্রথম অধিবেশনেই নিষ্পত্তি করা হবে অন্তর্বর্তী সরকারের সময়ের 133টি অধ্যাদেশ। আর সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনার সংসদ পরিচালনায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই গঠন করা হয়েছিল 15 সদস্যের কার্য উপদেষ্টা কমিটি। শনিবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ অন্যান্য সদস্যরা। বৈঠকে আগামীকাল রোববার অধিবেশন মুলতবির সিদ্ধান্ত হয়। ঈদের পর 29 মার্চ থেকে আবারও বসবে সংসদ। চলবে পুরো এপ্রিল জুড়ে। এটা এপ্রিলের 30 তারিখ পর্যন্ত চলবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। এটা তো এটার উপর যে ইয়েগুলো হয়েছে এগুলো আলোচনা 133টি যে অধ্যাদেশ এগুলো বিষয় আছে। বৈঠকে সিদ্ধান্ত হয় বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা 133টি অধ্যাদেশ নিয়ে। এসব অধ্যাদেশ যাচাই বাছাইয়ে একটি আলাদা কমিটি কাজ করছে বলে জানান আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ কমিটি গঠন করা হচ্ছে, সেই কমিটিতে আলোচনা হবে। আইনগত যে বাধ্যবাধকতাতে যে সময় আছে সেই সময়ের মধ্যে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। এগুলো বিশেষ কমিটিতে যাবে, এটা কালকেই প্রস্তাব উত্থাপিত হবে, ল মিনিস্টার উত্থাপন করবেন। তারপরে বিশেষ কমিটিতে এগুলো আলাপ আলোচনার পরে রিপোর্ট আকারে সংসদে পেশ করা হবে, এটাই নিয়ম। বৈঠকে সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা হবে 50 ঘন্টা। এ আলোচনায় অংশ নিলেও ধন্যবাদ জানাবে না বিরোধী দল, জানান হুইপ নাহিদ ইসলাম। কোন কারণে ওয়াকআউট করেছিলাম, কোন কারণে আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া অনুচিত এই সংসদে, তো সেই আমাদের আমরা ধন্যবাদ দিব না, আমরা আমাদের বক্তব্যটা বলবো। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বৈঠকে আলোচনা হয়নি। তবে জামায়াত জোটের আন্দোলনের হুঁশিয়ারি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান এ বিষয়ে আলোচনা হবে সংসদে। আলোচনা এটা ফ্লোরে। দেশের প্রায় 6000 উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দকে মাসিক ভাতা দেওয়ার কার্যক্রম শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্প উদ্বোধনের পর তিনি বলেন, নাগরিকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই চালু হচ্ছে এসব সেবা। জানান, ভোটের কালিয়ে নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। সোমবার থেকে জাতীয় খাল খনন কর্মসূচি এবং 1 বৈশাখ থেকে কৃষক কার্ড দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। সম্মানী গ্রহণ করছেন হুসাইন আহমেদ আব্দুল্লাহ ইমাম। এরপর আসবেন দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যে এবার ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, বিহারের অধ্যক্ষ ও যাজকদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছে সরকার। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে পরীক্ষামূলক এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেমোরিয়াল কমপ্লেক্স। এরপরেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভাতা পৌঁছে যায় ধর্মীয় নেতৃবৃন্দের কাছে। সরকারি সহযোগিতা পেয়ে আবেগ আপ্লুত তারা। এ সম্মান শুধু আমার নিজের জন্যই নয়, সমগ্র ইমামদের জন্যই বয়ে আনবে। আমি অত্যন্ত আনন্দিত। বর্তমান সরকারের এই ধরনের ভাতা প্রদান কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী সিদ্ধান্ত। সরকারের ভাতা প্রদান কার্যক্রম সত্যি প্রশংসনীয়। পাইলট প্রকল্পে ভাতা পান 4908টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম। একই সাথে 990টি মন্দিরের পুরোহিত, সেবায়েত, 144টি বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ, উপাধ্যক্ষ। এই প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে থেকে ইমাম 5,000, মুয়াজ্জিন 3,000 ও খাদেম 2,000 টাকা করে পাবেন। বাকি উপাসনালয়ের জন্য থাকছে 8,000 টাকা, যা থেকে পুরোহিত বা অধ্যক্ষ 5,000 ও সহকারী পাবেন 3,000 টাকা। এছাড়া ধর্মীয় উৎসবে বোনাস দেওয়া হবে 2,000 টাকা।
396টি গির্জার যাজক সহকারীদের জন্য সম্মানী রাখা হলেও খ্রিস্টান সম্প্রদায়ের ক্যাথলিক ধারার অনুসারে যাজকরা ভাতা নিতে ধর্মীয় বিধিনিষেধের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ। এই তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে ভারতের এই বিশেষ বাহিনী। এদিকে ফিলিপকে জিজ্ঞাসাবাদের জন্য কনসুলার অ্যাক্সেস চেয়েছে বাংলাদেশ। এসটিএফ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের দাবি, ফিলিপ সাংমা একজন বাংলাদেশি নাগরিক এবং তিনি হাদি হত্যা মামলার মূল 2 অভিযুক্তকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে সহায়তা করেছিলেন। পশ্চিমবঙ্গের কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে চলন্ত মোটর সাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন তিনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ। এই তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে ভারতের এই বিশেষ বাহিনী। এদিকে ফিলিপকে জিজ্ঞাসাবাদের জন্য কনসুলার অ্যাক্সেস চেয়েছে বাংলাদেশ। এসটিএফ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের দাবি, ফিলিপ সাংমা একজন বাংলাদেশি নাগরিক এবং তিনি হাদি হত্যা মামলার মূল 2 অভিযুক্তকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে সহায়তা করেছিলেন। পশ্চিমবঙ্গের কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে চলন্ত মোটর সাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন তিনি। যুদ্ধের 15তম দিনেও ইরানে হামলা অব্যাহত রেখেছে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী। মার্কিন মিসাইলের টার্গেটে ধ্বংস হয়েছে ইরানের 90% জ্বালানি রফতানি টার্মিনাল, খার্ক আইল্যান্ডের সামরিক স্থাপনা। রাজধানী তেহরান সহ বেশ কিছু শহরে রাতভর চলে ক্ষেপণাস্ত্র হামলা। মার্কাজি প্রদেশের একটি গ্রামে প্রাণ গেছে অন্তত 6 জনের। খুজিস্তান প্রদেশে নিহত 1 শিশু। ব্যাপক বিস্ফোরণের শিকার উত্তর তেহরানের ফারমানিয়ে এলাকা। পশ্চিমেও ক্ষেপণাস্ত্রের আঘাতে ভস্ম হয়ে গিয়েছে ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্র। পাল্টা জবাবে ইরাকের মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে ইসরায়েলের রাজধানী সহ বেশ কিছু এলাকায়। ইরান যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রায় 2500 মেরিন সেনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, তাদের মূলত জরুরি পরিস্থিতিতে সাড়া দেয়া, নির্দিষ্ট ভূখণ্ড দখলে ব্যবহার করা হয়। নৌ ও আকাশ থেকে হামলা চালানো হলেও এই মেরিন সেনারাই ইরান যুদ্ধে মোতায়েন হতে